শুদ্ধ সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে। যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে। সারাদিন রোজা থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত। তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরা ঘুমাচ্ছে। এখানে আপাতত সবাই না থাকলেও চলবে। রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে পাঠিয়ে দেয়। বাকিরাত সে থাকবে হাসপাতালে। রুবাব ওর কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কল করে জানিয়েছেও তা। কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে। ওকে দেখে রুবাব ইশারা করল কথা না বলতে, কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা। শুদ্ধর বিরক্ত মুখে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল নার্সের সাথে কথা বলতে বলতে। আর কোনো সমস্যা হয়েছে কি না তা জানা দরকার। না, তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসিইউ এর সামনে। তারপর ধীর কণ্ঠে রুবাবকে বলল, তুই বাড়ি চলে যা। কিন্তু শীতল, ওটা তো ঘুমালে মরা গরু। এভাবে কেউ ঘুমায়? ঘাড় ব্যথা করবে না? দাঁড়া, ওকে কেবিনে শুয়ে দিয়ে আসি। আমার একটা কথা যদি শোনে বেয়াদবটা, মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়ে দাঁত ফেলে দিতে। থাক, বকিস না। না বকবো না, কোলে তুলে নাচব। এ কথা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঠ থেকে শীতলের মাথা নিজের বুকের কাছে নিল। এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরল কেবিনের দিকে। রুবাব ঠোঁট কামড়ে মৃদু হাসল। ভালোও নাকি বাসে না, আবার যত্নেরও কমতি রাখে না। শীতলকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে এসে রুবাবকে চলে যেতে বলল। এদিকে সিহরের সময় হয়ে আসছে। রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির পথে। শুধু কেবিনে ফিরে পাশের ফাঁকা বেডের শরীর এড়িয়ে দিল। কি ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে। এই বুকারানিটা জানে তার জন্য কত কি ঘটেছে। এমনকি সে এত রাতে কোথা থেকে ফিরল, কার সাথে দেখা করতে গিয়েছিল, কিছু জানে না। হয়তো জানবেও না, কারণ বর্তমানে তার ত্রিসীমানায় আছে কঠোর নজরদারি, সতর্কতা। না রেখেও উপায় ছিল না, কারণ ঘোর বিপদ যে দোরগোড়ায়। এসব ভেবে সে নিঃশব্দে উঠে বসল। রক্ত নেওয়ার সময় যেখানে সূচ ফোটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে। মেয়েটার শরীরটা এতটাই নাজুক, আলতো স্পর্শেও লাল হয়ে যায়। সে হাত থেকে নজর সরিয়ে তাকালো ওই আধুরে মুখটার দিকে। ওই আধুরে পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না, তবে ছোট থেকে কেন জানি মনে হতো এই জীবন্ত পুতুলটা শুধু তার রুমেই শোভা বাড়াবে। তারই হবে, হতেই হবে, কারণ পুতুলের জন্য তার বুকটা হবে নিরাপদ বাসস্থল। একথা ভেবে সে উঠে দাঁড়ালো। বোতল থেকে পানি খেয়ে পুনরায় শুইতেই সায়নের থেকে মেসেজ এলো, শি ইজ ওকে। মেসেজ দেখে স্বস্তির শ্বাস ফেললেও বুকের দাবানল যেন তখনও জ্যান্ত, এবং সেটা অবগত এই দাবানল এত সহজে থামবে না। মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখজোড়া বন্ধ করে নিল, কারণ তার পাশের বেটে থাকা ঘুমকুমারীর চোখের পাতা পিটপিট করছে। এতক্ষণ সে অভিনয় করছিল বুঝতে বাকি রইল না। দিনকে দিন এত ভন্দিবাজ হচ্ছে মেয়েটা। তবে এই মুহূর্তে পাজিটার বাঁচালো তার হাত থেকে বাঁচতে তাকেও এখনো ঘুমানোর অভিনয় করতে হবে। সত্যি সত্যি শুদ্ধ চোখের পাতা বন্ধ করতেই শীতল চোখ খুলে তাকালো। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখল ঘুমন্ত শুদ্ধকে। বালিশ ছাড়াই ঘুমাচ্ছে মানুষটা। সে উঠতে গেলে হতচ্ছাড়া বেদ শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল। যখন দেখল শুদ্ধর ঘুম ভাঙেনি তখন হাঁপ ছেড়ে বাঁচল যেন। অতঃপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ভ্রুকুচকে মাথা উঁচিয়ে তাকালো। পাক্কা 1 মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে তাকে ভেতরে আনবে বলে ভেবেও নিল। মিনিট না, 40 সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল। শ্যাম, সৃজন ও সিতারাকে দেখতে গিয়েছিল। সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করল। নখ কামড়াতে কামড়াতে শুদ্ধর দিকে 2-1 উকি ঝুঁকিও মারল। সে ঘুমাচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে শুদ্ধর মাথা ধরে বালিশে রাখল। শুদ্ধর কাঁচা ঘুম না ভাঙিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসল। অতঃপর কিছুক্ষণ শুদ্ধর মুখ পানে তাকে বিড়বিড় করল, এই যে বিশুদ্ধ পুরুষ, আমাকে ভালোবাসতে শেখাবেন? দক্ষিণা হিসেবে আমার আমিটাকেই দিয়ে দিব। এ কথা বলে একটু থামল। তারপর মুখ বাঁকিয়ে শুদ্ধ টিকালো নাকের উপর আলতো করে টুকা মেরে পুনরায় বলল, এই নাকের ডগায় এত রাগ কেন শুনি? এখন এক খুশিতে নাক ফাটিয়ে দিই।
একটা ভুল করেছি না হয়, তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে? একটা সুযোগ তো দিন, আর কষ্ট দেব না তো। ওই ভুলটা না হয় ফুল করে ভালোবাসা সমেত আপনার কাছে অর্পণ। শীতল আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলতেই দ্রুত সরে গেল। কখন উঠে যায় বলা যায় না, কি দরকার এত রিস্ক নেওয়ার। অতঃপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখজোড়া বন্ধ করে নিল। অথচ শীতল টেরই পেল না পাজি পুরুষটা সব শুনেছে। সব শুনে মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। এবং এই শান্তরূপী পুরুষটা ঘণ্টা তিনেক আগে কি কাণ্ডটাই না ঘটিয়ে এসেছে। ঘণ্টা তিনেক আগের ঘটনা। গত পর্বের শেষ অংশ থেকে এই সূচনা। কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটি চোখ। চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাতমস্তক দেখিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করল, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসল তার বুক বরাবর। যদিও টার্গেট বুঝিয়ে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে। এরপরই উঠে দাঁড়িয়ে মেয়েটাকে আর পায়নি। এদিক ওদিক খুঁজতে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানির শব্দ। সে শব্দ অনুসরণ করে একটু আগাতেই হাতের ঘড়িটার রেড অ্যালার্ট দিতে থাকলো অনবরত। অর্থাৎ এখানে সেফ নয় সে। সেটা দেখেও হাসল। ছোট থেকে বড় হয়েছে রিস্ক নিতে নিতে। জীবন নিয়ে বাজি ধরতে তার ভালোই লাগে। মোদ্দা কথা, মাফিয়া কিং তো আর এমনি এমনি হয়নি। সামান্য একটা রেড অ্যালার্ট যদি পিছিয়ে যায় তাহলে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাপুরুষরা পালায়। একথা ভেবে সে ক্রুব্ধ হেসে পেছনে সরতেই কারো উপস্থিতি টের পেল। চট করে পেছনে ঘুরে পিস্তল তাক করতেই দূর হতে জ্বলন্ত অগ্নিশিখায় ধীরে ধীরে স্পষ্ট হল সোয়াইব শুদ্ধর শক্তপোক্ত শারীরিক অবয়ব। তার থেকে 5 হাত দূরত্বে দারুণ এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি। তীক্ষ্ণ চাহনিতে তাকিয়াছে তার ওই দিকে। ছেলে হয়েও সে বলতে বাধ্য, এই সায়েন্টিস্টের অ্যাটিটিউডের হাই লেভেলই তার পার্সোনালিটির পরিচয় দেয়। বডি ফিটনেস দেখতে যেমন, তেমনি ধারালো তার ধূর্ততা। নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা নয়। শুদ্ধ আজ সরাসরি দেখল মাফিয়া কিং এর সুদর্শন রূপ। ইয়াসিরের নীলাভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলিয়ে তার মুখাব্যয়। অদ্ভুত অন্যরকমের সুন্দর দুটি চোখ। ডান চোখের পাশটায় কাটা দাগ। নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভবত 45 থেকে 48-এর কাছাকাছি। এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসির খান। এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিচেল হাসল ইয়াসির। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকই হয়েছে, তবে বিস্ময়ভাবটা চট করে লুকিয়েও ফেলল। শত্রুকে দুর্বল দেখাতে নেই। দুজন মুখোমুখি দাঁড়িয়েছে। হাইট প্রায় সমানে সমান। মুখে রা নেই কারো, তবে চার চোখে ভয়াল শিকারী চাহনি। সেই চাহনিতে যেন ধ্বংস অনিবার্য। তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হারপিয়া তো আরেকজন আকুইলিয়া ক্রিসাইডার্স। দুজনেই শক্তিশালী শিকারী। শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুঁড়ির উপর পা তুলে রাজকীয় ভঙ্গিমায় বসল। বসার ভঙ্গিমাও ছিল চমৎকার। তার দৃষ্টি নিবিদ্ধ এখনো ইয়াসিরের দিকে। তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চায় শুদ্ধ। কি বলে শোনা দরকার, তাই সেও এক পা পায়ের উপর তুলে বসল মরা গাছের গুঁড়ির উপর। তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ের কাছটা চুলকাতে চুলকাতে বলল, ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না আমি। কাজের কথায় আসা যাক। যাক, FG-ASIL নামে যে ফর্মুলা তৈরি করেছিস ওটা আমার চাই। ফর্মুলার কথা শুনে শুদ্ধ অদ্ভুত কায়দায় এক ভ্রু উঁচিয়ে বলল, তারপর? ওটা আমার লাগবে। এইটুকুই? এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী? যখন আমার মুখই শুনতে চাচ্ছিস তখন বলছি শোন। তোর বাড়ির সবচেয়ে আদুরে ফুলটা আমার চাই। চাই মানে চাইই চাই। ফুল দে, পাক্কা প্রমিস। দেশ ছেড়ে চলে যাব, আর জ্বালাবো না তোদের। খুব যত্নে রাখবো ভাই, দিয়ে দে। ফুলে যেমন সুবাস আছে তেমনি কাঁটাও আছে, সেটা জানিস? সে কাঁটাকে তুই বুঝি? ধরে নে তাই।
এ কথা শুনে ইয়াসির হো হো করে হেসে উঠল, কিন্তু হাসতে হাসতে কোথা থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে। গুলি ক্যাত করে গেঁথে গেল মাংসে। গুলি এলো কোথা থেকে, কে করল? ইয়াসির উত্তেজিত হল না, সেভাবে বসে রইল। শুদ্ধ ফিচেল হাসল, তারপর কণ্ঠে অবাধ কঠোরতার ঠেলে জোর গলায় বলল, ওটা আমার সঞ্জীবনী ফুল, আমার। ওই অমৃত ফুল যেমন প্রাণ দেয় তেমনি প্রাণ নেয়ও, এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ। সেসব কালকে উঠে সাপের বিষ হজম করতে পারবি না তুই, বরং মেপে গুনে শেষ করতে পারবি না ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ওই একটা ফুলের পেছনে। তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না, ধরে নে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা। দেশটা কি তোর বাপের কেনা? না, তোর বাপের কেনা, তবুও থাকতে পারবি না। শুদ্ধর কথা শুনে ইয়াসির বিজ্ঞের মতো মাথা নাড়াল, তারপর আজাইরা পেঁচাল বাদ দিয়ে বলল, কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কেড়ে নেওয়ার মজা অমৃত সমান। অভিজ্ঞতা আছে নাকি? না, ওসব ছোট লোকই কারবার। ছোট লোকদের মাঝে এসব দেখা যায়, আর আমরা হলাম চৌধুরী। আমাদের সঙ্গে সেসব যায় না, তবে তোর সঙ্গে কিন্তু খুব চাই। একের পর এক অপমানজনিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হল। ইচ্ছে করল এখনই একটা বুলেট শুদ্ধর বুকে গেঁথে নিতে, কিন্তু তাতে খেলা শেষ হয়ে যাবে। এত সহজে জিতে গেলে খেলার মজা আসে না। তাই সে গা ছাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাংলার আকাশে বাতাসে প্রেম প্রেম গন্ধে ছড়াছড়ি। প্রেমের নেশালু সুগন্ধে আমার লুফি মনটাও যে এবার শীতল হতে চাইছে। শীতলের শীতলতা সর্বাঙ্গে মাখতে ইচ্ছে করছে। লুভে পাপ, আর পাপে কাফন ছাড়াই ৩.৫ হাত মাটির কবর। চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে। এই যোগ্যতা আছে নাকি তোর? সোয়াইব শুদ্ধ, সামলে বস। হাত ফসকে গেলে শেষ নিঃশ্বাস এখানেই ছাড়তে হবে। সরি, বিন্দুমাত্র ভয় পেলাম না। এবার অন্য কিছু ট্রাই কর দেখি। শুদ্ধর কণ্ঠে ব্যঙ্গাত্মক স্বর স্পষ্ট। শীতলের কিডন্যাপিংয়ের পর থেকেই শুদ্ধর কাজ ছিল পাতাল খুঁড়ে হলেও ইয়াসিরকে খুঁজে বের করা। সে তাই করেছে। মাঝের দিনগুলোতে স্থির হতে পারেনি, শান্তিতে একদণ্ড ঘুমাতে পারেনি। বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে কেউ। এত বড় কলিজা, এত দুঃসাহস, সে ব্যক্তিকে তার মুখোমুখি চাই। পাওয়ার পর কি করবে ওটা পরের হিসেব, তবে চাই। সে কথায় নয়, বরং কাজে বিশ্বাসী। গোপনে সারা ওর মুদ্রদোষ বটে। ঠিক এই স্বভাবের কারণেই গোপনে ইয়াসিরকে খুঁজে বের করে ফেলেছে সে। স্কাই ড্রাইভিং ছিল ছুতোমাত্র, সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে। পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জেট ফলো করতে। আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সায়েন্টিস্ট মিখাইল ইগোরের নাম। ইগোরের সাথে শুদ্ধর সম্পর্ক বরাবরই তিক্ত, কারণ ইগোর প্রচণ্ড অহংকারী ও সুবিধাবাদী। তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না, এবং ঊর্ধ্ব বয়সী ইগোর নিজেকে সর্বত্রই সর্বোত্তম ভাবে। অন্যের শ্রম মেধা তার কাছে হেয়। এবং বলা বাহুল্য, ইগোর হায়ার করেছে এই মাফিয়া কিং ইয়াসির খানকে। কেন করেছে? কারণ শুদ্ধ মাস ৬ আগে ইগোরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোটি টাকার অফার দেওয়ার পরেও তার তৈরি করা একটা ফর্মুলা ইগোরকে দেয়নি। এটাই মূলত তার রাগ। ধূর্ত লোকটি নিজেকে আড়াল রেখে বাংলাদেশেও এসেছিল। হাত মিলিয়েছিল শাহরের চরম শত্রু আবু সিদ্দিকের কাছে, আর সিদ্দিকের মাধ্যমে ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহার করেছে। কিন্তু সিদ্দিক আর ইগোর হয়তো জানে না, ইয়াসিরও আরেক চিজ। তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে দুজনকে নিয়ে আরেকটা দান সাজিয়েছে, যে দানে ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে। কিন্তু ও হয়তো ভুলে গেছে বাপেরও বাপ থাকে। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো। পা থেকে এখনো রক্ত ঝরছে দেখে রুমাল বের করল। তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতে বলল, ইয়াসিরের নজর পড়েছে, অথচ সে জিনিস পায়নি এমনটা কখনো হয়নি। তবে তোর ফুল কবে তুলব জানি না, তবে ওয়াদা করছি তুলবই।
একথা বলতে না বলতেই তীক্ষ্ণ গতিতে একটা ঘুষি পড়ল তার নাক বরাবর। শুদ্ধ থামল না। পরপর দুটো দানবীয় ঘুষি মারতেই ইয়াসিরও পাল্টা আক্রমণ করতে উদ্যত হল। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সায়ন। ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল, এই হারামজাদা, ছাড় আমার ভাইকে, ছাড়! আমার ভাইয়ের গায়ে একটা টোকা পড়লে তোর নতুন করে খাতনা করাবো শালা। ইয়াসির শুনল, তবে থামল না। সেও একটা ঘুষি মেরে দিয়ে বলল, সরি ব্রো, দুম করে মেরে দিয়েছি। আর একটু আগে বলবেন না? আর আপনার এই ভাইটা যা দুষ্টু, একটা কথাও শোনে না। তাছাড়া আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে, আপনি এর মধ্যে আসবেন না। হ্যাঁ রে শুদ্ধ, মাসির ছেলে মামাতো ভাই কয় কি এসব? এই চ্যাংরা, এই চিনোস আমারে? এক্কেবারে খাইয়া আলামো। আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না, রুচিতে বাঁধে। এই কথা শুনে শুদ্ধ ও সায়ন দুভাই একে অপরের দিকে তাকাল। সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলার ঠিকঠাক করে বলল, ওভার স্মার্ট সেজো না ব্রো, খাওয়ের ব্যাপারে আমি কিন্তু কম চাই না। যাও, এবার রাস্তা মাপো, নয়তো এমন চোদন দেব মুখ কুচকে আউচ করার সময়ও পাবা না। কথা বলতে না বলতেই সেখানে কালো পোশাকধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ ও সায়ন ভয় পাওয়া তো দূর, কপালও কুচকাল না। ছেলেগুলো শুদ্ধ ও সায়নের দিকে এগোতেই পরপর একসাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা মাটিতে। ভয় পিছিয়ে গেল তারা। বুঝল কেউ আড়ালে আছে। তবে ইয়াসিরের ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুরবাড়ির লোকেদের অসম্মান করতে নেই, বউ গুস্সা করে, পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধর মাথা চিরচির করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফাজত কর, নয়তো তোর কলিজাখানা ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেব এবার। আই সোয়ার, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এরপরই সেখানে গুলাগুলি শুরু হয়। কে মরল আর কে বাঁচল দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দু ভাই। এরপর 12তলা বিল্ডিংয়ের ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনা করে। কথার মাঝখানে শায়ন হঠাৎ থেমে যায়। তারপর থেমে থেমে বলল, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গেছে। শায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর দুপা ঝুলিয়ে বসল শুদ্ধ। এখান থেকে পড়লেই কেল্লাফতে। অমাবস্যার রাত হলেও বাতাস বইছে, বাতাসে উঠছে মাথার চুল। ভাইয়ের দেখা দেখি বসল সায়নও। দুজনেরই হাতে বিয়ারের বোতল। মুখ থমথমে। কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ জবাব দিল, তোমার বোন বড্ড নাজুক, পিস্তলের ভার শোয়া তো দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। ইয়াসির শালা যেভাবে পিছু লেগেছে, ওর এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর নজর রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখিস না, এত কড়া করে নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসল বাস্টারটা। ভাবতে পারছিস এসিডের ছিটে ফোটাও শীতলের মুখে পড়লে কি হতো? কি আর হতো, ওই ব্লাডি বিস্টার শরীরের 333 রকমের জীবাণু পুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসল। আজকে হাসপাতালে রুবাব না থাকলে সাম্য সৃজন সিরাতের সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালের ছদ্মবেশে কেউ একজন এসে শীতলের মুখে এসিড ছুটতে চেয়েছিল। যে ব্যক্তি ছুটতে চেয়েছিল সে ধরা খেয়েছে। আজও এতক্ষণে বোধ হয় যত্ন আত্মীয় করছে। তার হিসাব আগামীকাল করা হবে। শায়ন আপাতত হাসি থামলে গম্ভীর কণ্ঠে বলল, কেউ নাকি আমার বোনকে ভালোবাসে না, বাসবেও না। তবে এত দরদ আসে কোথা থেকে? বাসি না তো, আর বাসলেই বা কি? তোমার বোন ভালোবাসা বুঝে? ভালোবাসা পিষে গুলে খাওয়ালেও বুঝবে না কিছু। পাগলিটা তোকে চোখে হারায়, কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বল ওর সাথে, আর ভাব কি করবে। কিসের কথা বলছো? সেফটির ব্যাপারে? পৃথিবী এত সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনও টিকে আছে। খেয়াল করে দেখবে, চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফায়দা খুঁজে, আর বোকারা কষ্ট পাবে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু পরিস্থিতি, স্বর্ণ ইন্টেলিজেন্ট,
আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আমিও জানি, আর তুমিও জানো। মূলত এই কারণে ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বুকা, আবেগী, মাথামোটা, ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়াই ওর বদ অভ্যাস। মাঝে মাঝে ও দুষ্টবুদ্ধিতে ওই ধরা খায় দেখো না। তাকে যদি পিস্তল তুলে দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো, দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে এসব চিন্তা করা যাবে না। সে যেমন আছে তেমনই থাকুক, বরং এসব জানলে ভয় পাবে। সে ভয়ই কেড়ে নেবে তার ডানা ঝাপটে মুক্ত মনে উড়ে উড়ে ঘুরে বেড়ানোর সুখ। এর চেয়ে সে তার মতোই থাকুক। আমি আছি তো, ভরসা রাখো আমার উপর। কথা দিচ্ছি, আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টুকাটাও পড়তে দেব না। শুদ্ধর কথাগুলো সায়নও গভীরভাবে ভাবল। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর দুভাই আরও কিছু ব্যাপারে আলোচনা করল। আধা ঘন্টা পর সেখানে আরও কয়েকজন হাজির হলো। তাদের নিয়ে একটা মিটিং হলো। টানা 1.5 ঘন্টা সে মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে, আর শুদ্ধ হাসপাতালে। সময় যেন বহমান স্রোত, সে আপন মনে বইতে থাকে নিজস্ব গতিতে। আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থির নয়। সুখের পরেই যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরপরই সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট, কিছু ব্যথা। এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। সাম্য, সৃজন, সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি এসেছে। চিকিৎসা এখনও চলমান তাদের। আরও সপ্তাহখানেক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেঁদে কেটে হয়রান। ঘুরে ফিরে একই কথা, হাসপাতালে ভালো লাগে না। শুদ্ধ, সায়ন, রুবাব, শখ, স্বর্ণ, শীতল যে যেমনভাবে পারে তাদের সময় দেয়, হাসাতে চায়। কিন্তু ওরা একসাথে কান্না জুড়ে আবদার ধরে, বাড়ি চলো, বাড়ি চলো, এই জায়গা ভালো না। পরে 2 নার্সকে তাদের দেখভালের জন্য আনা হয়েছে। রিপোর্ট এসেছে সিরাতের মেরুদণ্ডের হাড় না ভাঙলেও ফাটল ধরেছে। বড্ড ভুগতে হবে ওনাকে। এখনও সোজা হয়ে দাঁড়াতে পারে না, প্রচণ্ড ব্যথা করে। ডাক্তারও জানিয়েছে শারীরিক ক্ষত সারলেও এই সমস্যা দীর্ঘদিন থাকবে। সব মিলিয়ে এই কটা দিন চৌধুরী নিবাস যেন নেতিয়ে পড়েছিল। সুখ হারিয়ে গেছিল যেন বাড়িটা থেকে। আজ গোটা 14 দিনের মাথায় বাড়িটি আবারও গমগম করছে। কথার হাট বসেছে। হাসি খুনসুটিতে বাড়ি মেতে উঠেছে। বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দমেলা। সব সদস্যরা উপস্থিত। কোনো একটা কারণে হাসছে সবাই। শারাফত চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবার হাসি, সবার হাসি মুখ। এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওনার। হবে নাই বা কেন? এইবারের বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ। তারা কেউ অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি? আজকে 15 রমজান, অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি। তাই আজ বাড়িতে চলছে ইফতার পার্টি। সব কাজ হাতে হাতে করছে সবাই। সিরাত হুইল চেয়ারে বসে আছে। রোজ প্রতিবেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয়, যার ফলে রোজা রাখতে পারেন না। এই নিয়ে আফসোসের শেষ নেই ওনার। সিতারা, সিমিন দুজা কত কিছু বলে বুঝায়, মানসিক সাপোর্ট দেয়। জায়েদের সাপোর্ট পেয়ে উনার বাপের বাড়িতেও যাননি উনি। কারণ উনি খুব ভালো করে জানেন এখানে তার বিন্দু পরিমাণ অযত্ন হবে না, বরং এই বাড়ি ছেড়ে গেলে আরও অসুস্থ হয়ে পড়বেন। বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝি আর কোথাও মিলবে না। এখানেই শান্তি, এখানেই সব স্বস্তি। শুদ্ধ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। এসে দেখে তার রুমের দরজা হাট করে খোলা। ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার। পুরনো সে পাস আবারও দেওয়াতে শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে। তদিন পার্সে না কাজ করায় কাদো কাদো মুখে দরজা থেকে ঘুরে যেত। এখন পাস কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে। 2 দিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাতো। এটা ওটার ছুতোয় কথা বলতে আসতো। 4 দিন আগে রাতে বাসায় ফিরতেই দেখে তারও রুমের দরজার কাছে বসে আছে। সরতে বলতেই কান ধরে কেঁদে কেঁদে বলেছিল, সরি। সে জবাব না দিলে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা সুরে বলেছিল, সরি বলছি তো নাকি, আর কতবার বলবো? কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয়। এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায়?
নাকি রাগের অভিনয় চালিয়ে যাওয়া যায়। অগত্যা থমথমে মুখে বলেছিল সে মাফ করে দিয়েছে, তবে এই শেষবার। অথচ মাফ পাওয়ার খুশিতেই সে পূর্বের মতো আবারও বাদরামে শুরু করেছে। যখন তখন রুমে আসা, রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা, কিছু বললে মুখ ভেঙানো, খেতে বসে তার ভাগের খাবারে ভাগ বসানো, কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এটো করে দেওয়া। এভাবেই দিন কাটছে। এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে, কারণ কিছুক্ষণ আগে দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে। হয়তো গতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে, শুদ্ধ ভাই এই ড্রেসটা কিনে দেন না, এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন। দাম কত? ৯,৩২০ টাকা। একটা ড্রেসের দাম এত হাজার টাকা? টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায়? দেন না শুদ্ধ ভাই। বলছি তো টাকা নেই। ওই যে ওই লকারের সেকেন্ড ড্রয়ারে অনেকগুলো নতুন টাকার বান্ডেল আছে, ওখান থেকে দিন। তুই আবার আমার লকার খুলেছিস? আমি লকার খুলিনি, রুমে এসে দেখি খোলা। উকি মেরে দেখি অনেক টাকা। নতুন করকরা টাকা দেখে টাকা না হাতালে নাকি পাপ হয়, তাই 5টা হাজারের নোট মেরে দিয়েছি। 5,000 নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস? তুলে আসার মারার আগে চোখের সামনে থেকে যা, যা বলছি। এই কথা শুনে ওই মুহূর্তেই মন খারাপ করে চলে গেলেও পরে ড্রেসটা নিয়েই ছেড়েছে। তার রুমে যতই টাকা পড়ে থাক, সে কখনো হাত দেয় না, বরং সেটা তুলে ঠিক জায়গায় রাখে। এবং সেও বুঝে তাকে রাগাতে পাজিটা এসব বলে। পুরনো কথার ছেদ ঘটিয়ে শুদ্ধ রুমে ঢুকে দেখে শীতল 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে, একটা বালিশ ওর বুকের উপর, ঠোঁটে মিটিমিটি হাসি। তাকে দেখা মাত্রই লাফ দিয়ে উঠে হড়বড় করে বলল, শুদ্ধ ভাই দারুণ একটা খবর আছে। শুদ্ধ ওর কথায় কোনো জবাব না দিয়ে ওয়াচ খুলে ওয়ালেটটা বের করে রাখল। সে জানে কিছু না বললেও দারুণ খবরটা শীতল তাকে বলবেই। তখন শীতলের চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে, কিছু একটা নিয়ে খুব বেশি খুশি বোধ হয়। তখন সত্যি সত্যি শীতল বলল, কিছুদিন আগে আমলকি গাছের ডালে একটা পাখি বাসা বেঁধেছিল, আজ দেখে এলাম বাসায় 2টো ছানা ফুটেছে। আবার গাছে উঠেছিলি? কই না তো। তাহলে কিভাবে বুঝলি বাসায় 2টো ছানা ফুটেছে? মাটিতে দাঁড়িয়ে দেখলাম। তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু মগডালের সবকিছু দেখতে পাচ্ছিস? এ কথা শুনে শীতল মুখ ভোঁতা করে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগে শীতল পুনরায় হাজির। উড়নায় আঙুল পেঁচাতে পেঁচাতে বলল, কিয়ারা ফোন করেছিল, ওর বাবা নাকি কোথা থেকে সাদা প্যাঁচার ছানা এনেছে, কি নাম রাখবে তাই জিজ্ঞেস করছিল। প্যাঁচাটা ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তোর বাপের নামটা বলে দিতি। বলেছি। তোর বাপের নাম বলেছিস? না, প্যাঁচাটা দেখা মাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল, তাই কিয়ারাকে বলেছি নাম রাখতে সোয়াইব শুদ্ধ। এই কথা বলে শীতল নিজেই খিলখিল করে হেসে এক ছোটে দৌড়ে পালালো। চোখের পলকেই শুদ্ধর নাকের ডগার বাইরে, শুদ্ধর নাগালের বাইরে সে, নয়তো চেলাকাঠের দর্শন পেতে হতো খুব ভালো করেই জানে সে। ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুদ্ধ ভ্রু কুঁচকাল, তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। তখন বিকেল 5টা। এক ধরনের নরম ও কমলালয় সেজেছে পশ্চিম আকাশ। ক্লান্ত হয়ে স্নান হয়ে এসেছে দিনের আলো। সূর্যি নেমেছে পাটে। পাখিরা ফিরছে আপন গৃহে। পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট বড় ইফতারের দোকান। ক্রেতাদের ভিড়ে জমজমার দোকানপাট। কোথাও কোথাও কুরআন তেলাওয়াত, গজাল, ওয়াজ বাজছে। কোথাও বা হর ধরে চলছে ইফতার পার্টির আয়োজন। সবাইকে পেছনে ফেলে ব্যস্ত পায়ে ছুটেছে একদল ব্যস্ত পথচারী। এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়া লেগে গেছে গৃহিণীদের। দ্রুত হাতে কাজ ছাড়ছেন ওনারা। রাতের রান্না শেষ, এখন ইফতার সাজাতে লেগে পড়েছেন দুজা। দুপুর থেকে একটানা সিতারা সিমিন এক হাতে সামলে নিচ্ছেন সব কাজ। সিরাত বসে আছে রান্নাঘর থেকে একটু দূরে। মুখটা বড্ড বেজার। ঝটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, অথচ অসুস্থতা ওনাকে বসে থাকতে বাধ্য করছে। খুব খারাপ লাগা কাজ করছে,
যাদের ঘমান্ত মুখ দেখে। তবুও উনি বলেছেন বসে বসে কিছু কাজ ওনাকে দিতে। কথা শোনা মাত্রই সিতারা খ্যাক করে বলেছেন, এখানে থাকলে চুপচাপ বসে থাক, নয়তো খুন্তির বাড়ি একটাও বাইরে পড়বে না। বড় যার কথা শুনে ফিক করে হেসে ফেলে সিরাত, সাথে সিমিনও। সিতারা ভ্রুকুচকে যাদের দেখে বেগুনি ভাজতে আরম্ভ করেন। সিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাগুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন। এখন তা বের করে ফলমূল কেটে গুছিয়ে রাখলেন। নানান রকমের জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল। সে আবার এসব কাজ ভালোই পারে, কিন্তু এই নিয়ে 3 বার মেয়েটাকে ডাকার পরেও সারা শব্দ নেই। তিনি বিরক্ত হয়ে আরেকবার হাঁক ছেড়ে ছাড়লেন, শীতল, শীতল, এই শীতল, এবার গেলে মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। ছোট যার ডাকাডাকি শুনে সিরাত জবাব দিলেন, মেয়েটা রোজা আছে, থাক না, একটু রেস্ট করুক। এত বড় ধিঙ্গি মেয়ে, ফলগুলো তো কাটতে পারে, সব কথা বলে দিতে হবে? একটা কথা যদি শুনে। এই কথা শুনে সিতারা আঁচলে মুখ মুছতে মুছতে শরবতের চিনি গুলাতে গুলাতে বললেন, মেয়েটার শরীরটা বোধহয় ভালো না, পাখির দানা খেয়ে রোজা আছে, সেদিন রক্ত দিল। থাক, ওকে এই গরমের মধ্যে আর ডাকিস না তো ছোট। দুজয়ের কথা শুনে সিমিনের রাগে গজরাতে গজরাতে এটো থালা বাসন ধুতে ধুতে বললেন, তোমাদের আদরে আদরে ও আরও বাদর হচ্ছে। ওর বয়সী সাদিকাকে দেখো, কি সুন্দর সংসার করে খাচ্ছে, অথচ এর গড়িমসি করতে করতেই বছর যায়। ভালো কথা বললেও যদি শুনত। শুনবি না তো শুনিস না। শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির খুঁচা খেতে খেতে নাকের জল চোখের জল এক হবে যখন, তখন মায়ের কথা মনে পড়বে। তখন রুবাবের সে জবাব দিল, যে বাড়িতে আমার বোনকে কাজ করতে হবে সে বাড়িতে বিয়েই দেব না। আমাদের রাজকুমারীকে যে যত্ন রাখতে পারবে আমরা তার হাতেই আমার বোনকে তুলে দেব। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা। শ্বশুরবাড়ি গেলে রাজকুমারী যতই আদুরের হোক না কেন, সেই আদুর আর শ্বশুরবাড়িতে থাকে না। এজন্য বলছি, বোনের ভালো চাইলে কাজ শেখা। রুবাব হাসল, তারপর সিতারাকে বলল, শীতলকে শিখিয়ে পড়িয়ে নাও বড় মামি। ও ছোট মানুষ, ওকে আর কি কাজ শেখাবো? বড় হোক, একদিন সবই শিখে যাবে। তখনই দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামল শীতল। দুপুরে গোসল করে একটুখানি শুয়েছিল, কখন চোখ লেগে গেছে খেয়ালই করেনি। মায়ের ডাক শুনেছিল তবে তখন আরামের ঘুম হারাম করে উঠে আসতে ইচ্ছে করছিল না। আরামে আরামে ঘুমে বিকেলেও কাবার করে ফেলেছে। মেয়েটাকে এভাবে দৌড়মড়ি করে দৌড়ে নামতে দেখে সিমিন মুখ ফিরিয়ে নিলেন, এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন। তখন শীতল উড়নার আঙুল পেঁচাতে পেঁচাতে আমতা আমতা করে বলল, ডেকেছিল আম্মু? কেন? আমরা এখানে শুয়ে আছি, তুই এসে শুতি তাই। সিমিনের কথা শুনে শীতল ভেবা জায়গা খেয়ে গেল। বুঝল মাকে রাগিয়ে দিয়েছে। তাই মায়ের রাগ ভাঙাতে এগিয়ে আসতে দেখতে পেল কাটা ফলমূল এবং তারই পাশে ফালুদার কাপ। বুঝল এ কাজ তাকেই করতে হবে। তাই সে কথা না বাড়িয়ে প্রতিটা সদস্যের জন্য ফালুদা রেডি করার কাজে লেগে পড়ল। রান্নাঘরে স্পেস কম, মায়ের আকার চক্রম করছে দেখে সে সব সামগ্রী নিয়ে রান্নাঘরের বাইরে বসল। তারপর সে বাদাম কুচি, টুটি ফ্রুটি চকলেট, রোজ সিরাপ, স্ট্রবেরি সিরাপ, ম্যাঙ্গো আর ভ্যানিলা আইসক্রিম, হাইপড ক্রিম, কালারফুল ফলের কুচি, চকলেট সস বা ক্যারামেল সস দিয়ে মন মতো করে সাজালো। রুবাব শীতলের বাপাশে বসে চুপ করে দেখছিল। সে বুঝে পায় না সাজানো গুছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন। এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজালো শীতল, কত কি যে দিল, সেগুলো নামও বলতে পারবে কি না শিওর। তাছাড়া যাবে তো ওই পেটেই, তাহলে এত কাহিনী করার কি আছে? সবগুলো একসাথে বড় একটা বলে নিয়ে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে দিয়ে নাড়া দিলে কপকপ গিলে নিলেই তো হয়। অযথা টাইম ওয়েস্ট করার দরকার আছে? মানে মেয়েটা পারেও বটে। শীতল সেগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুয়ে বের হতে সিতারা বললেন, ও মা, ফোনটা শুদ্ধকে একটু দিয়ে আয় না। আচ্ছা। বাগানের দিকে গেছে দেখ। আর শোন, আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস। আচ্ছা। এ কথা বলে রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল। শুদ্ধর ফোনের লক খুলতে চেষ্টা করল, কিন্তু হলো না।
তাই বিড়বিড় করে বকতে বকতে বাগানে গেল। বাগানে কেউ নেই, তাই গেল বাড়ির পেছনের দিকে পুকুর পাড়ে। তাদের পুকুর পাড়টা শান বাঁধানো। অনেক জাতের মাছ ছাড়া বিধায় কেউ গোসল করে না, বাইরের লোক এসে মাছ ধরে দিয়ে যায়। এদিকটা নির্জন, তাই খুব একটা আশা হয় না। তবে শুদ্ধকে মাঝে মধ্যেই দেখা যায়। সে এখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময়। এই যেমন এখনও 2 পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাতাস উঠছে, তাই কপালের উপর পড়ে থাকা অবাধ্য চুল। পরনের সাদা টি শার্ট, ট্রাউজার। সে পেছন থেকে চুপি চুপি এসে ভাও করার আগেই শুদ্ধ বলল, এখানে কি? ফোন দিতে এসেছি। শুদ্ধ হাত বাড়াল। শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধর পাশাপাশি দাঁড়াল। সে শুদ্ধর বুক বরাবর। হঠাৎ দমকা বাতাসে শীতলের চুল এলোমেলো হয়ে গেল। উড়ন্ত চুলের ঝাপটা লাগলো শুদ্ধর চোখে মুখে। ব্যাপারটা খেয়াল করে ধমক খাওয়ার আগে শীতল চুল গুছিয়ে হাত কোপা করে নিল। সাফন চৌধুরীর রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ। উনি মাঝে মধ্যে রাজহাঁস কিনে আনেন। কিছুদিন আগে খাবে বলে এনেছিলেন, কিন্তু সাম্যসৃজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে ওঠেনি। ফলস্বরূপ রাজহাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায়। সন্ধ্যারূপ দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে। শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানো হাঁস দুটোর দিকে। সে বলল, পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো কত সুখী, তাই না শুদ্ধ ভাই? ইস, আমিও যদি হাঁস হতাম। আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ। হাঁস দুটোকে আপন মনে ঘুরে বেড়াতে দেখে সত্যি মনে হচ্ছে তারা ভীষণ সুখী। তারা পুকুরের ভাসতে ভাসতে ছোট ছোট মাছ পোকা ধরে খাচ্ছে। কখনো নিজস্ব স্বরে ডাকছে, পাশাপাশি ভাসছে। টলটলে স্বচ্ছ জলে ধবধবে হাঁস দুটোকে দেখতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। হঠাৎ পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরে সংযমে লিপ্ত হল। যা ঘটল সেটা ছিল অনাকাঙ্ক্ষিত। এই দৃশ্য দেখে মুহূর্তেই ঠোঁটে হাসি এঁটে দাঁড়িয়ে থাকা শীতলের হাসি মিলিয়ে গেল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফর্সা আদরে গাল দুটো রাঙা হয়ে উঠল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগল। নারী হাঁসটি পালাতে গিয়েও পারল না, আটকা পড়ল পুরুষালী হাঁসটির নিচে। শুদ্ধ পাশে থাকায় সে আর তাকিয়ে থাকতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। কেন জানি হাত পা ভীষণ কাঁপছে। অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারল না পাশের মানুষটার দিকে। কত শখ করেই না হাসতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। একরাশ লজ্জায় একচুটে পালিয়ে যেতে যেতে বিড়বিড় করল, না না, আমি হাসতে চাই না, ছি ছি। এই কথা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই, তবে ভুলেও আর পিছু তাকালো না। কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেত তার বিশুদ্ধ পুরুষ নিজের ঠোঁট কামড়ে ধরে হাসছে। হাসছে তার চোখ জোড়াও। কি চমৎকার সেই হাসি! সেই হাসি নিদারুণভাবে স্বচ্ছ জলে ফুটে উঠেছে। শীতল চলে গেছে বুঝতে পেরে সে হাসতে হাসতে বলল, কেবল তো শুরু লাজুকলতা, এখনই লজ্জায় ডুবলে চলবে? সর্বনাশের চিপাগুলোই যাওয়ার কথা তো স্মরণে রাখতে হবে। একথা বলে সে মিটিমিটি হাসতে হাসতে পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। আর শীতল দৌড়ে দৌড়ে বাড়িতে ঢুকল। মেয়েকে দৌড়াতে দেখে সিমেন্ট কটমট দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সবসময় ফিঙে টানার মতো এই মেয়ে ছুটে বেড়ায়। স্থিরতা বলতে কিচ্ছু যদি থাকে এর মধ্যে। এই নিয়েও সাবধান করেছেন, সাবধান করলেই বাকি। এই মেয়ে শুধরাবে না। তবে ভেবেই নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে তখনই আরেখা বসাবেন। শীতল লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই মায়ের সামনে পড়ে থমকে দাঁড়িয়ে গেল। হাসি লুকানোর বৃথার চেষ্টা করে মুখ ভূতা করে মনে মনে ভাবল, কাজ করি না বলে আম্মু রেগে আছে। সমস্যা নেই, এখন কাজ করে সব তামাতামা করে ফেলব। পরে কাজ করার উসিলায় নতুন জামার বায়না করব। এই কথা ভেবে চমৎকার করে হাসল। তারপর ছোলা বাটি হাতে তুলে নিয়ে ড্রয়িং রুমের টেবিলে রাখতে গেল। কিন্তু বিধির বাম, পাপসে পা আটকে ছোলার বাটি নিয়ে নিচেও উবুর হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কাচের বাটি ফেটে ছোলা ছিটিয়ে গেল। শীতল মায়ের মার খাওয়ার ভয়ে তাড়াহুড়ো করে উঠার আগেই সিমেন্ট দ্রুত এগিয়ে এলেন। একটা কাজও করে না, কালে ভাদ্রে যা করে তাতেও অঘটন ঘটিয়ে বসে। ইফতারের সময় হয়ে গেল, আর এখন এই অঘটন ঘটাতে হলো। উনি রাগে দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে।
শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে। অতঃপর আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেল। এদিকে সিতারা দ্রুত সিমিনকে আটকাতে গেলে খেয়াল করল শীতল কেমন করছে। কিলটা এমনভাবে পিঠের উপর পড়েছে ঠিকঠাক নিঃশ্বাসও নিতে পারছে না। রুবাব আর সিতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন। মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় শারাফাত আর সাফওয়ান চৌধুরী নিচে এসে বসেছেন কেবল। শাহরা পার্টি অফিস থেকে ফিরে কেবল দরজা দিয়ে ঢুকেছে। সবাইকে রান্নাঘরের সামনে হুলস্থুল করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে এলো। নিচে বসে থাকা শীতল ভাঙা কাচের বাটি আর ছড়ানো ছিটানো চুলা দেখে বুঝে নিল আসল ঘটনা। শীতলের ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। শুধুকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো। সে যদি এসে দেখে তাহলে নির্ঘাত তুলকালাম বাঁধাবে। মনে মনে এই কথা ভেবে সে দ্রুতই পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁটে চেপে ধরল। শীতল তখনও পিঠ বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তখন সায়ন তার ঠোঁটের রক্ত মুছতে মুছতে আদরের সুরে বলল, দেখে শুনে হাঁটবি না? ইস, কতখানি কেটে গেছে। এ কথা বলে ফের সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এভাবে কেউ মারে? দেখো তোর ঠোঁটটা কেটে কী অবস্থা হলো। বকবা মারবা ঠিক আছে, মারারও তো সিস্টেম থাকা লাগে। এদিকে সিমিনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। মারটা এভাবে লাগবে উনি বুঝে উঠতে পারেনি। শীতল তখন রক্তমাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকাল। তার চোখের দিয়ে ঝরছে অঝোর অশ্রুধারা। অভিমানী চোখজোড়া, অভিমানের টয়টুম্বর। এদিকে চেঁচামেচি শুনে শারাফাত ও সাফওয়ান চৌধুরী ছুটে এলেন। সিমিন মেরেছে শুনে শারাফাত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন। যত্ন করে রক্ত মুছে দিলেন। ভাস্করকে দেখে সিমিন মাথায় আঁচল টেনে মাথা নিচু করে এক কোণায় দাঁড়িয়েছে। সিতারা এবার বকতে লাগলেন সিমিনকে। সিরাতও তাই। রুবাব সবার বকাবকি শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। সে ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে শীতলের দিকে। সিতারার বকাবকি শুনে বুঝল মেরেছে সিমিন, তাও আবার সুলা ফেলে দেওয়ার জন্য। সে দাঁড়াল না, বাইকের চাবিটা পকেটে পুরে তখনই বেরিয়ে গেল। এদিকে ব্যস্ত দেখায় কেউ সেদিকে খেয়াল করল না। ভাই বোনেরা হাতে হাতে ইফতার টেবিলে সাজিয়ে ফেলল। শখ শীতলের ঠোঁটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দিল। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানাল। শাহাদাত চৌধুরী থমথমে মুখে বললেন, আমি এবার ছুটিতে গিয়েই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব। আর থাকতে হবে না ওখানে। আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বসে বসে দেখব, তা হবে না। তাই যাব, থাকবো না আমি। কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম, অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে রোজাটা দুর্বল করে দিল। থাক, কেঁদো না মা, ইফতার করে ওষুধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে। সিমিনও অজু করতে যেতে যেতে শুনল বাবা মেয়ের কথা, তবে চোখ তুলে তাকালেন না সেদিকে। তাকালেই চোখের পানে মুশকিল হয়ে যেত যে। অতঃপর সকলে এক একে ইফতার করতে বসতেই খেয়াল করল শুদ্ধ নেই। কল দিলেও ধরল না। হঠাৎ সে না বলে কোথায় গেল। তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল, তখন শুদ্ধ ফিরল। হাতে রিয়া বড় ব্যাগটা রেখে ওর মাকে হাতে ধরিয়ে দিল। ভারী বড়সড় ব্যাগটা ধরে সিতারা বললেন, এতে কি আছে বাপ, এত ভারী কেন ব্যাগটা? শুদ্ধ সে কথার জবাব দিল না। শখ আর স্বর্ণকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল, বাহারি রকমের সব যা ইফতার আছে সব সরা। শখ ভাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো। তাকে সরাতে না দেখে শুদ্ধ জোরে একটা ধমক দিল। এত জোরে ধমক দিয়েছে যে শীতলও চমকে উঠেছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে। ভাইয়ের ধমক শুনে শখ এবার সাহস নিয়ে আমতা আমতা করে বলল, ইফতার করব না ভাইয়া? কর, তবে শুধু সোলা দিয়ে কর। ছেলের তারামিতে শারাফত চৌধুরী এবার প্রচণ্ড বিরক্ত হয়ে মুখ খুললেন। এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন? বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা সুরে বলল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারাও যেতে পারে। এ পাপ কি আর জেনে শুনে করা যায়? তাই ইফতার আজ শুধু ছোলা দিয়েই হবে। এতক্ষণ শুনছিলেন
নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। কেমন লাগলো আজকের পর্বটা? আমার কাছে ভীষণ মজা লেগেছে, অনেক ভালো লেগেছে, বিশেষ করে পুকুর পাড়ের ঘটনাটা দেখে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে।